আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই পথে যাওয়ার পথে। বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টারলি রিপোর্ট জুলাই সেপ্টেম্বর 2024-এর ভলিউম 12 রোমান 22 নাম্বার 1-এ যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেখানে কিন্তু ভয়াবহ চিত্র উঠে আসছে যে নন পারফর্মিং লোনের স্ট্যাটাসটা চলে আসছে। নন পারফর্মিং লোনের যে চিত্রটা আসছে সেখানে 34.81% নন পারফর্মিং লোন ইনক্রিজ হয়েছে এবং সেটা 2,84,977 কোটি 2,849.77 বিলিয়ন টাকায় পরিণত হয়েছে, যেটা প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। 3 লক্ষ কোটি টাকা যদি নন পারফর্মিং লোন থাকে তাহলে এই সেক্টর কিভাবে গ্রো করবে চিন্তা করে দেখুন। নন পারফর্মিং লোন যদি 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি চলে যায় তাহলে তো এই সেক্টর খুব দ্রুত মানে ফল করবে। তো এবং এক কোয়ার্টারে এটা ইনক্রিজ করেছে 16.93%। 16.93% এটা বাংলাদেশ ব্যাংকে তাদের রিপোর্টে বলতেছে হিস্টোরিক্যাল পিক হয়েছে। এটা এই লোনটা এত পার্সেন্ট বেড়ে যাওয়ার কারণ কি? এই কারণটা আবার ওনারা বলে দিয়েছেন, দ্য সিচুয়েশন ইজ exacerbated by the central bank's recent modifications of the definition of late, reducing the threshold for fixed term loans from 6 months to 3 months. আমরা জানি যে 3 মাস পর একটা লোন সাবস্ট্যান্ডার্ড হয়ে যায়, 6 মাস পর ডাউটফুল হয়ে যায় এবং 9 মাস, কিছু কিছু ক্ষেত্রে 12 মাস, ম্যাক্সিমাম ক্ষেত্রে 12 মাস পর এটা ব্যাড অ্যান্ড লস লোন হয়ে যায়। তো এবং এই 3টা ক্যাটাগরিকেই এটা নন পারফর্মিং লোন হিসেবে ট্রিট করা হয়। সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল অ্যান্ড ব্যাড অ্যান্ড লস 3টা ক্যাটাগরিকেই আপনার এটাকে নন পারফর্মিং লোন বলা হয়। ক্লাসিফাইড লোন আর নন আনক্লাসিফাইড লোন। তো ক্লাসিফাইড লোনের মধ্যেই ক্লাসিফাইড লোনটাকে নন পারফর্মিং লোন বলা হয়, যেটা সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল অ্যান্ড ব্যাড অ্যান্ড লস। তো একটা নন পারফর্মিং লোনটার থেকে কিন্তু কোনো ইনকাম জেনারেট হয় না, রেভিনিউ জেনারেট হয় না। ব্যাংক যে লোন দিয়েছে, ব্যাংকের ইনকামের, রেভিনিউর জেনারেটের যে 1 নাম্বার খাত এবং প্রধান খাত সেটা হলো লোন থেকে ইন্টারেস্ট ইনকাম হয় বা প্রফিট হয়। তো লোনটা যদি নেওয়ার পরে কাস্টমার আর রিপেমেন্ট না করে তাহলে কিন্তু এই লোনটা নন পারফর্মিং হিসেবে ট্রিট হয়, তখন আর পারফর্মিং লোন হিসেবে এটা ট্রিট হয় না। তো যখন নন পারফর্মিং লোন হিসেবে এটা ট্রিট হচ্ছে তখন কিন্তু সেখান থেকে আর কোনো ইনকাম জেনারেট হচ্ছে না। তো 3 মাস পর্যন্ত যদি এই লোনটা কোনো কাস্টমার যদি তার রিপেমেন্ট না এনশিওর করে তাহলে এই লোনটাকে আমরা সাবস্ট্যান্ডার্ড হিসেবে ধরি। এবং এই সাবস্ট্যান্ডার্ড হওয়ার মানে হলো তখন কিন্তু এই লোনের এগেনস্টে আবার প্রভিশন করতে হয় 20%। সাবস্ট্যান্ডার্ড হওয়া মানে 3 মাস লোনটা অনাদায়ী, মানে এই লোনটার এগেনস্টে প্রভিশন মেনটেন করতে হয়, সঞ্চিতি মেনটেন করতে হয়। সেটা হলো আনক্লাসিফাইডের ক্ষেত্রেও সঞ্চিতি মেনটেন করতে হয়, কিন্তু সেক্ষেত্রে আনক্লাসিফাইডের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে 1%, কোনো ক্ষেত্রে 1 to 5%-এর মধ্যে আনক্লাসিফাইডের ক্ষেত্রে প্রভিশন মেনটেন করতে হয়।
কিন্তু ক্লাসিফাইড যখন হয়ে যায় তখন কিন্তু এটা হাইলি জাম্পিং করে, তখন এটা সাবস্ট্যান্ডার্ড হয়ে গেলে 20%, ডাউটফুল হয়ে গেলে 50%, এবং বেড এন্ড লস হয়ে গেলে এটা 100% প্রভিশন মেনটেন করতে হয়। এই প্রভিশনটা আসলে টাকাটাকে, ইনকামটাকে খেয়ে ফেলে, অন্য লোন থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটাকে খেয়ে ফেলে। যে লোনটা আছে সেই লোনটা তো অনাদায়ী আছেই, সেই লোনটা তো নন পারফর্মিং আছেই, কিন্তু অন্য যে লোনটা আছে, অন্য লোন থেকে যে ইনকাম জেনারেট হচ্ছে সেইটার ইনকামটাকে খেয়ে ফেলে। কীরকমভাবে খেয়ে ফেলে দেখেন, যখন প্রভিশন করবেন আপনি, এই প্রভিশনটা কিভাবে করবেন? প্রভিশনটা হবে যে আমার যে লোন আউটস্ট্যান্ডিং আছে, এই লোন আউটস্ট্যান্ডিং থেকে আমি এলিজিবল সিকিউরিটিটা বাদ দিব। এলিজিবল সিকিউরিটিটা কি? ধরেন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে 50%, ল্যান্ড এবং বিল্ডিং এর ক্ষেত্রে 50%, এই 50% লেস করে আউটস্ট্যান্ডিং ধরেন 1 কোটি টাকা, সেখান থেকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এলিজিবল সিকিউরিটি আছে সেখানে 50 লাখ টাকা, 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকায় ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু আছে, ফোর্স সেল ভ্যালু। ফোর্স সেল ভ্যালু আবার একটা কি, যে কোনো সময় এটা সেল করতে পারবে। ধরেন আপনার 2 কোটি টাকার মূল্যের একটা জিনিসকে ফোর্স সেল ভ্যালু ধরা হবে হয়তো বা 1 কোটি 20 লাখ টাকা বা 1 কোটি 10 লাখ টাকা, মানে যে কোনো সময় এটা আপনাকে সেল করে দিতে পারবে। তো এই যে ফোর্স সেল ভ্যালু, এই ফোর্স সেল ভ্যালুটা হলো ধরেন এটার মূল্য, তো এই মূল্যটা 50%, এলিজিবল সিকিউরিটি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে 50%। এই 50% বাদ দেওয়ার পরে 50% হয়তো 50 লাখ টাকা, এই 50 লাখ টাকা বাদ দিলে পরে যে আউটস্ট্যান্ডিং থাকে সেটা হলো আর 50 লাখ টাকা। সেখান থেকে ইন্টারেস্ট সাসপেন্স বাদ দিতে হবে। এই যে লোনটা দেয়া হয়েছিল ইন্টারেস্ট ইনকামের জন্য, প্রফিটের জন্য, কিন্তু এই প্রফিটটা কি সাথে সাথে ইনকাম নিতে পারবে? না, এই প্রফিটটা কিন্তু সাথে সাথে ইনকামই নিতে পারবে না। এই প্রফিটটা রিসিভেবলে দেখাবে। এখন রিসিভেবলে দেখাচ্ছে, কিন্তু রিয়েলাইজ না হওয়া পর্যন্ত কিন্তু এটা রিসিভেবলেই থাকবে। তো ইন্টারেস্ট রিসিভেবলটা তখন ট্রিট হবে ইন্টারেস্ট সাসপেন্সে, যেহেতু এটা রেভিনিউ জেনারেট হয়নি, ইনকাম জেনারেট হয়নি, আলটিমেটলি পেমেন্ট হয়নি, এই জন্য এটা ইন্টারেস্ট সাসপেন্স, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট করে ইন্টারেস্ট সাসপেন্স ক্রেডিট করবে, এটা লায়াবিলিটি। তো ইন্টারেস্ট সাসপেন্সে যখন ক্রেডিট করবে তখন এই ইন্টারেস্ট সাসপেন্সে কত আছে এই লোনটার এগেনস্টে তাও বাদ দিতে হবে। তাহলে বেস ফর প্রভিশন আমার ক্যালকুলেশনটা কীভাবে হবে? আউটস্ট্যান্ডিং, লোন আউটস্ট্যান্ডিং মাইনাস এলিজিবল সিকিউরিটি মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স। তাহলে যদি একটা লোনের আউটস্ট্যান্ডিং হয় 1 কোটি, এলিজিবল সিকিউরিটি যদি 50 লাখ হয়, মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স যদি হয় আরও 10 লাখ টাকা, তাহলে বেস ফর প্রভিশন দাঁড়াচ্ছে কত? 1 কোটি মাইনাস 50 লাখ মাইনাস 10 লাখ, তাহলে 40 লাখ। এই 40 লাখের উপর আমার প্রভিশনিং করতে হবে। এখন এটা যদি 20% সাবস্ট্যান্ডার্ড হয় 20%, 40 লাখের 20%, আর যদি ডাউটফুল হয় 40 লাখের 50%, আর যদি বেড এন্ড লস হয় পুরো 40 লাখই আমার প্রভিশন করতে হবে। তাহলে কি হলো? এই 40 লাখ প্রভিশন করা মানে ইনকাম যেটা হয়েছিল, এই ইনকাম থেকে, অপারেটিং প্রফিট থেকে এইটা কিন্তু লেস করে দেওয়া হবে। তো এই যে আমার প্রফিটটাকে কি করলো? আলটিমেটলি এই নন পারফর্মিং লোনের প্রভিশন আমাকে আরো ডুবাই দিল। সো তাহলে আলটিমেটলি ব্যাংকের প্রফিটটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনার দেখেন একটা ইন্ডাস্ট্রির 3 লক্ষ কোটি টাকা এখন নন পারফর্মিং। 3 লক্ষ কোটি টাকা যদি নন পারফর্মিং হয়, তাদের গ্রস অবস্থাটা কি দাঁড়াচ্ছে? এই জন্য আমাদেরকে নন পারফর্মিং লোনের দিকে খুব বেশি খেয়াল করতে হবে। যেহেতু আমার গবেষণার বিষয় ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি অ্যান্ড এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ, এবং এটা নিয়ে আমি সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা, কনফারেন্স, আর্টিকেল, এই সব
করে যাচ্ছি। সারা পৃথিবীর স্কলারদের সাথে আমি কথা বলছি। সারা পৃথিবীর স্কলাররা এটার লিটারেচার রিভিউটা কীভাবে করছেন, কীভাবে দেখছেন। পুরো পৃথিবীতে এটাই নন পারফর্মিং লোনের এই ফর্মুলা, এটাই IMF প্রেসক্রাইবড, ওয়ার্ল্ড ব্যাংক প্রেসক্রাইবড, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রেসক্রাইবড, এবং এটাই ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত যে নন পারফর্মিং লোন 3 মাস যদি অনাদায়ী হয় তাহলে এই লোনটা, যে কোনো টার্ম লোন, এটা সাবস্ট্যান্ডার্ড হিসেবে ট্রিট হবে, এবং 6 মাস যদি অনাদায়ী হয় তাহলে এটা ডাউটফুল হিসেবে ট্রিট হবে, আর যদি 1 বছর অনাদায়ী হয় তাহলে এটা ব্যাড লস হিসেবে ট্রিট হবে। তো এই ব্যাংকিং সিস্টেমে এই যে নন পারফর্মিং লোন বা ক্লাসিফিকেশন, CL যেটাকে বলা হয়, ক্লাসিফিকেশন অফ লোন, এই ক্লাসিফিকেশন অফ লোনের কিন্তু কোয়ার্টারলি রিপোর্ট করতে হয়। কোয়ার্টারলি রিপোর্ট বলতে ধরেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 1 কোয়ার্টার, এপ্রিল থেকে জুন পর্যন্ত 1 কোয়ার্টার, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 1 কোয়ার্টার, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 1 কোয়ার্টার। এই কোয়ার্টার ওয়াইজ CL রিপোর্টিং করতে হয়। CL 1-এ সামারাইজ পজিশন থাকে, সবগুলো লোনের ডিটেলস, লোনের সামারাইজ পজিশন থাকে CL 1-এ, যেটা আপনার CL2, CL3, CL4, CL5, CL2, CL3, CL4, CL5-এ ডিটেলস লোন, ক্যাটাগরি ওয়াইজ লোন, যেমন ডিমান্ড লোন, কন্টিনিউয়াস লোন, টার্ম লোন, এই সবগুলো CL2-তে থাকে কন্টিনিউয়াস লোন, CL3-তে থাকে টার্ম লোন, CL4-এ থাকে ডিমান্ড লোন সম্ভবত, আর CL5-এ থাকে শর্ট টার্ম এগ্রিকালচারাল লোন যেগুলি আছে। তো এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনে সামারাইজ পজিশন কিন্তু CL 1-এ আছে, এবং সেখানে বেস ফর প্রভিশন ক্যালকুলেশনটা ওখানে আছে, ইন্টারেস্ট সাসপেন্স এর স্ট্যাটাস আছে, এখানে এলিজিবল সিকিউরিটি আছে, সেখান থেকে প্রভিশন ক্যালকুলেশনটাও কিন্তু ক্লিয়ার হয়। তো এই যে প্রভিশন শর্টফল যখন হয়, প্রভিশন শর্টফল বলতে কি বোঝায়? প্রভিশন শর্টফল হলো, ধরেন আমার ক্যালকুলেশন করে আসলো, যে ক্যালকুলেশনটা আমরা একটু আগে করলাম, যে 1 কোটি টাকা লোনের বেস ফর প্রভিশন আসছে 40 লাখ টাকা, এলিজিবল সিকিউরিটি ছিল 50 লাখ টাকা, আর 10 লাখ টাকা ছিল ইন্টারেস্ট সাসপেন্সে, তাহলে এটা বাদ দেওয়ার পরে 40 লাখ টাকা আসছে বেস ফর প্রভিশন। এই বেস ফর প্রভিশনে রিকোয়ার্ড, ধরেন এখন লোনটা ব্যাড এন্ড লস হয়ে গেছে, তাহলে 40 লাখ টাকায় আমার রিকোয়ার্ড প্রভিশন রিকোয়ারমেন্ট। এখন এই 40 লাখ টাকার জায়গায় আমি প্রভিশন করলাম 10 লাখ টাকা, তাহলে বাকি 30 লাখ টাকা কি আমার শর্টফল, কম করা হয়েছে। তাহলে এই যে কম করা হয়েছে, এইটাই হলো শর্টফল। প্রভিশন যদি শর্টফল থাকে তাহলে কিন্তু এই ব্যাংকে বিভিন্ন সময় বিভিন্ন ডিরেক্টিভস দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রভিশন শর্টফল, ক্যাপিটাল শর্টফল, এগুলি যদি থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক ডিরেক্টিভস দিয়ে থাকে যে এটা রিকভার করার জন্য তোমরা কি পদক্ষেপ নিচ্ছ, ডায়ালগ করে থাকে, ইন্টারনাল ক্যাপিটাল এডিকুয়েসি অ্যাসেসমেন্ট প্রসেসে যায়। তো ক্যাপিটাল ক্যালকুলেশন যখন করা হয়, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও যখন করা হয়, তখন এখানে বাংলাদেশ ব্যাংক ওই সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের সাথে ডায়ালগ করে, বোর্ডের মেম্বারদের সাথে ডায়ালগ করে, তাদের রিফরমেশন বা রিস্ট্রাকচারিং বা এইসব জিনিসগুলি নিয়ে তখন ব্যাংকে সিগন্যাল দেওয়া হয়, আর্লি ওয়ার্নিং সিগন্যাল দেওয়া হয়। আর্লি ওয়ার্নিং সিগন্যালে ব্যাংক পদক্ষেপ নিয়ে থাকে। এই জিনিসগুলি কনসিকুয়েন্সগুলি কিন্তু তখন ফেস করতে থাকে, এবং তাদেরকে বিভিন্ন ধরনের এম্বার্গো দেওয়া হয়, তারা লোন দিতে পারে না, বা লোন কোন জায়গায় লোন দিবে তাও বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হয়, কিংবা তখন অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়, বাংলাদেশ ব্যাংক থেকে প্রশাসক বসানো হয়। দেখা যায় যে বোর্ডের মধ্যে তাদের বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরদের প্রশাসক দিয়ে দেওয়া হয়, যে তাদের প্রতিনিধি থাকবে। তখন বোর্ডের নিয়ন্ত্রণ খর্ব করা হয়। বোর্ড যে একটা লোন অ্যাপ্রুভ করবে সেই জায়গাটা খর্ব করা হয়, অনেক কাটছাট করা হয়, যাতে করে লোনটাকে আবার জায়গা মতো নিয়ে আসা যায়, বা যাদের ইচ্ছা মতো যাতে লোন
বিতরণ না করা যায়, লোন স্যাংশন না করা যায়, তখন কন্ট্রোলটা কিছু কিছু নিয়ে নেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের হাতে। সো একটা ব্যাংকের মূল কাজই হলো ডিপোজিট হান্টিং করা এবং লোন দেওয়া। এখন ডিপোজিট হান্টিং করলাম, ডিপোজিটের টাকাই তো আমি লোন দিচ্ছি। তো ডিপোজিটের টাকা যখন লোন দিচ্ছি, তখন কাকে লোন দিচ্ছি? আমার কাস্টমার সিলেকশন কিন্তু অত্যন্ত জরুরি। কাস্টমার, ভালো কাস্টমার, গুড বরোয়ার আমি কাকে লোন দিচ্ছি যে লোন নিয়ে তোমাদের ঋণ আর কোনোদিন শোধ হবে না এরকম ব্যবহার করবে, তাহলে তো তাকে লোন দেওয়া যাবে না। সো গুড বরোয়ার খুঁজে খুঁজে বের করতে হবে। ইন্ডাস্ট্রিতে গুড বরোয়ারদের খুঁজে খুঁজে বের করার জন্য কিন্তু রিলেশনশিপ ম্যানেজার আছে, আরএম আছে। আমরা জানি যে এই আরএম কনসেপ্টে এখন ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে কাজ করছে আরএম কনসেপ্টে এই জন্য যে আরএম চীনে বাজারে এসে যেহেতু আছে, থাকে, তো কোন বড়োয়ারটা ভালো, আবার একটা বড়োয়ার ভালো কি মন্দ তার ফিনান্সিয়ালস নিলে পরে কিন্তু আমরা বুঝতে পারি। এখন ফিনান্সিয়ালসটা বোঝার মতো দক্ষতা থাকতে হবে, স্কিল থাকতে হবে একজন আরএম এর বা একজন এরিয়া ম্যানেজারের বা একজন হেড অফ বিজনেসের, যিনি বিজনেসের হেড, তার কিন্তু এই ফিনান্সিয়ালসগুলি জানতে হবে, বুঝতে হবে, তার এই দক্ষতা থাকতে হবে। যদি ফিনান্সিয়ালস না বুঝে, তখন সে যত ভালো কিছুই জানুক বুঝুক, আমি জানলাম যে এই বড়োয়ার খুব ভালো, এস আলম খুব ভালো, ইন্ডাস্ট্রিতে সে খুব নাম করা এই সেই, কিন্তু তার ফিনান্সিয়ালস দেখলে পরে বোঝা যাবে আসলে সে কতটুকু ভালো। একটা ব্যাংক, আপনি চিন্তা করেন যে একটা ব্যাংক কিভাবে ভালো এটা বলা যায় যে তার 97% ক্লাসিফাইড লোন, নন পারফর্মিং লোন, সে বলতেছে যে তার এডি রেশিও 83%। এটা কিভাবে সম্ভব? 93% যদি নন পারফর্মিং লোন হয় বা 97% যদি নন পারফর্মিং লোন হয়, তার এডি রেশিও কিভাবে 83% হয়? তার সিআরআর কিভাবে ঠিক থাকে? সিআরআর সম্বন্ধে আমি যদি বলি আপনাদেরকে, এটা হলো ক্যাশ রিজার্ভ রেশিও। প্রতিদিনের টাইম অ্যান্ড ডিমান্ড লায়াবিলিটি যা আছে ব্যাংকের, সেটার 4% বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে জমা রাখতে হয়। তো এই যে 4%, আগে ছিল এটা 6%, তারপর এটা কমিয়ে 4%-এ এখন স্টেবল করা হয়েছে। কিন্তু এটা আসলে খুব ভালো লক্ষণ মনে হয় না। সিআরআর এত কম রাখা এটা অর্থনীতির জন্য আসলে ভালো না, যেহেতু এটা মার্কেটের, এটা মার্কেট একটা কন্ট্রোল করার এটা একটা ইন্ডিকেটর, টুলস। সিআরআর-এসএলআরটা হলো মার্কেটকে কন্ট্রোল করার, বাজারকে কন্ট্রোল করার একটা টুল। সেটা হলো সিআরআর যদি বাড়িয়ে দেওয়া হয়, বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু কম থাকে, মানুষের হাতে টাকা কম থাকলে স্বাভাবিকভাবে সে খরচ কম করবে। আমার পকেটে যদি 5,000 টাকা থাকে, তাহলে আমি হয়তো 2টা ইলিশ মাছ নিতে পারবো, কিন্তু আমার পকেটে যদি 1,000 টাকা থাকে, তাহলে নিশ্চয়ই আমি ইলিশ মাছের দিকে যাবই না। সো এই জিনিসগুলি, এই টুলগুলি দিয়ে কিন্তু বাজারকে কন্ট্রোল করা হয়। এখন এই বাজারকে কন্ট্রোল করতে গিয়ে আগে এটা 6% ছিল, এবং বর্তমানে এটা 4% সিআরআর। তাহলে 2% কমিয়ে দেওয়াতে বাজারের কিন্তু জিনিসপত্রের দাম বেশি, বাজারের টাকার চাহিদা, বাজারের টাকা অ্যাভেলেবেল, টাকার প্রবাহটা ফ্লোটা বেড়ে গেছে, এই জন্য জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি। তো এই মনিটরিং টুলটা দিয়ে এটা কন্ট্রোল করা হয়। এখন এটা আবার কেন বাড়াচ্ছে না হলো, ক্যাপিটাল মার্কেটে যারা আছেন তারা সবসময়, বিশেষ করে বিসেক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারা বলে যে ক্যাপিটাল সিআরআর কমান, এটা একটা প্রেশার। এটা এবং বাংলাদেশ ব্যাংক এবং বিসেকের মধ্যে সবসময় একটা শীতল সম্পর্ক কাজ করে, স্নায়ুযুদ্ধ কাজ করে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চায় যে তারা যে বাংলাদেশ ব্যাংক যেন
ক্যাপিটাল সিআরআরটা কমিয়ে দেয়, আরো কমিয়ে দেয়, আরো কমিয়ে দেয়, টাকার ফ্লোটা বাড়িয়ে দেয়, তাহলে কোথায় যাবে টাকা? ক্যাপিটাল মার্কেটে যাবে। কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে টাকা কি দেখা যাচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি, আসলে এই ক্যাপিটালের ফ্লোটার কারণে কিন্তু ক্যাপিটাল মার্কেটে ভালো বা মন্দের বিষয়টা সম্পূর্ণভাবে জড়িত না। সেখানে জড়িত হলো কনফিডেন্স, সেখানেও জড়িত হলো কোম্পানির ফিনান্সিয়ালস। কোম্পানির ফিনান্সিয়ালস যদি উইন্ডো ড্রেসিং করা হয়, মন ইচ্ছা মতো তারা এই জায়গাগুলিতে কাজ করে, যেমন নন পারফর্মিং লোনের কথাই বলি বা একটা ব্যাংকের ফিনান্সিয়ালসের কথাই বলি, সেই ব্যাংকটা কিভাবে ভালো একটা ব্যাংক হইতে পারে যে ব্যাংকটার আপনার মানে 90% লোন নন পারফর্মিং লোন, তারা কিভাবে একটা ভালো ব্যাংক হতে পারে? এটা তো হাতে নিলেই বোঝা যায় যে এই ব্যাংকের কি অবস্থা। আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সিনিয়র পজিশনে, তো আমি তাদের ফিনান্সিয়ালসটা দেখলাম। ফিনান্সিয়ালসটা কি? ফিনান্সিয়ালস হলো একটা কোম্পানির কোর মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হলো ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট এবং নোটস টু দ্য অ্যাকাউন্টস। এই পাঁচটা কোর কম্পোনেন্টস, এই পাঁচটা কোর কম্পোনেন্টস যখন আপনি একটু ভালোভাবে বুঝবেন, বুঝার ক্যাপাসিটি থাকবে, আপনার স্কিল থাকবে, তাহলে কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন এখানে উইন্ডো ড্রেসিং করেছে নাকি প্রপারলি আছে, কোম্পানিটা ভালো আছে না মন্দ আছে। আসলে এটা একটা ডক্টরের মানে আলট্রাসোনোগ্রামের মতো। এবং এই যে ডক্টর যেমন গেলে ধরলেই বুঝতে পারে, তাকে কিছু টেস্ট দিলেই বুঝতে পারে, যেমন হার্টের রোগী হলে তাকে কিন্তু ওই যে হেলথ চেক আপ করা হয়, তো ইটিটি দেওয়া হয় কিংবা কার্ডিয়াকের কিছু টেস্ট দেওয়া হয়, এগুলি দিলে পরে কিন্তু বুঝে যায় ডাক্তার যে তার হার্টের কন্ডিশন কি, বা যে কোনো সমস্যা হয়েছে আপনার, ডাক্তার কিন্তু বুঝে ফেলতে পারে, তার কিছু ইন্ডিকেটর আছে, টুলস আছে, সেগুলি দিয়ে। তো একটা কোম্পানি, একটা বিজনেস, সেই বিজনেসটা ভালো আছে কিনা মন্দ আছে সেটা আপনি বুঝবেন কিভাবে? সেটা বোঝার একমাত্র উপায় হলো তার ফিনান্সিয়ালসটা হাতে নেওয়া। ফিনান্সিয়ালসটা হাতে নিলে একজন দক্ষ লোক হিসেবে আপনি কিন্তু এটা বুঝে যাবেন। বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই অডিট করে, একমাত্র বাংলাদেশে একমাত্র ফিনান্সিয়ালস অডিট করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের ম্যানুফ্যাকচারিং কস্টিং এর অডিটটা করে, আর গভর্নেন্স অডিটটা করে কিন্তু চার্টার্ড সেক্রেটারি। তো গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটটা চার্টার্ড সেক্রেটারি করে, কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টস সম্পূর্ণভাবেই কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট করে থাকে। কেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটা করে থাকে? স্পেশালাইজড তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস নিলে পরেই, হাতে নিলে পরেই বুঝতে পারে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, স্টুডেন্ট, আমি আর্টিকেল স্টুডেন্ট ছিলাম, এসএফ আহমেদ এন্ড কোম্পানির কোর্স কমপ্লিট করেছি এবং পরীক্ষা দিচ্ছি। তো আমি 2000 সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হয়েছিলাম এসএফ আহমেদ এন্ড কোম্পানিতে। তো আমি প্রায় 17টা ব্যাংকে, মাল্টিন্যাশনাল ব্যাংকে আমি অডিট করেছি এবং ব্যাংক স্পেশালিস্ট হয়ে উঠেছিলাম আমি তখনকার সময়। সেই থেকেই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আমাকে হায়ার করে এবং আমার কোর্স কমপ্লিটের পরপরই আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে জয়েন করি। তো ব্যাংকিং সিস্টেমে আপনি বলা হয়ে থাকে যে ব্যাংকের ডাটাটা সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে ভালো ডাটা, কিন্তু এই ব্যাংকিং সিস্টেমে দেখেন কত ধরনের মানে আকাম কুকাম হয়েছে। মানে ব্যাংকের ফাইন্যান্সিয়ালসকে রীতিমতো একদম ঝাঁঝরা করে ফেলেছে। এবং এখানে অবশ্যই আমি বলবো, যেসব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই রিপোর্ট সাইন করেছে, তাদের কিন্তু দায়িত্ব আছে এখানে, তাদের দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ সে যদি এটা রিপোর্ট করে থাকে, তাহলে এই ব্যাংকগুলো কিন্তু বিভিন্ন ইন্ডিকেটরের দ্বারা আবদ্ধ থাকতো। এবং
এখানে এই রিপোর্টিংটা আমরা জানি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট 4 ভাবে রিপোর্ট করে থাকে। কোয়ালিফাইড রিপোর্ট করে থাকে, আনকোয়ালিফাইড রিপোর্ট করে থাকে, ডিসক্লেমার দিয়ে থাকে, অ্যাডভার্স রিপোর্ট করে থাকে, ওপিনিয়ন দিয়ে থাকে। এখন ওখানে তারা প্রথমে বলে থাকে the preparation and presentation of the financial statements is fully depends on the bank management or company's management. তো এই যে কোম্পানিজ ম্যানেজমেন্টের উপর এই দায়িত্বটা থাকে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশনের উপর। তাদের দায়িত্বটা কি? অডিটরস ওপিনিয়ন। তো অডিটরস ওপিনিয়নটা দেখলে পরেই বোঝা যায় যে তার হেলথটা কি, কোম্পানির হেলথটা কি, হেলথের অবস্থা কি, কোম্পানির হেলথের অবস্থাটা কি। যেমন একটা আপনার ডায়াগনোসিস রিপোর্ট, যেমন ডাক্তার একটা টেস্ট দিলে পরে টেস্টের রিপোর্টটা দেখে ডাক্তার রিপোর্টটা দেখে কি বলে যে আপনার হেলথ এই অবস্থা, আপনার যে রোগটা আছে এই রোগটার এই অবস্থা, এটা বলে দেয় ডায়াগনোসিসে। কারণ কি, ডায়াগনোসিসে প্যারামিটার থাকে, রেঞ্জ থাকে, যে এইখান থেকে এই পর্যন্ত যদি থাকে তাহলে এটা ভালো, আর যদি এর কম বেশি হয় তাহলে ডেভিয়েশনটা যদি হয় তাহলে এটাতে কোনো একটা সমস্যা হচ্ছে, এবং তখন সেই অনুযায়ী সে মেডিকেশন করে ট্রিটমেন্ট দিয়ে থাকে, ওষুধ দিয়ে থাকে, লাইফস্টাইল চেঞ্জের কথা বলে থাকে। সেমভাবে অডিটরস রিপোর্টের উপরও কিন্তু এটা ডিপেন্ড করে যে এটার এই স্ট্যাটাস, এটার হেলথ কন্ডিশন, ফিনান্সিয়ালসের এই অবস্থা, এটা কি কি পদক্ষেপ নেওয়া দরকার। তো এই জিনিসগুলি যদি তারা দিয়ে থাকে ওকে ফাইন, আর যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু তাদেরও পানিশমেন্ট হতে হবে। শুধুমাত্র যে বোর্ডের মেম্বারদের পানিশমেন্ট হবে কিংবা ব্যাংক ম্যানেজমেন্টের পানিশমেন্ট হবে তা না, কিন্তু এখানে দায়িত্ব তাদেরও আছে। সো নন পারফর্মিং লোন নিয়ে এটা আমার গবেষণার বিষয়, এটা আমার এখন এটা নিয়েই আমি কথা বলতে থাকবো, কন্টিনিউয়াসলি এটা নিয়ে কথা বলবো। নন পারফর্মিং লোনের ইম্প্যাক্টটা কী কী এগুলি নিয়ে আমি কথা বলতে থাকবো, এবং বাংলাদেশের এই নন পারফর্মিং লোনটাকে কিভাবে নন পারফর্মিং থেকে পারফর্মিংয়ে এনে এটার পজিটিভ ইম্প্যাক্টটা সব দিকে ছড়িয়ে দেওয়া যায়, সেই ধরনের একটা কোনো কিছু আমি বের করার জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে সফল করবেন ইনশাআল্লাহ। আমি আমার ব্রেনকে এই মেসেজই দিচ্ছি, আমি এমন কিছু একটা বের করব, এমন কিছু একটা ইন্ডিকেটর বের করব, যে ইন্ডিকেটরটা ব্যাংক ম্যানেজমেন্টকে, টপ ম্যানেজমেন্টকে, বোর্ড ম্যানেজমেন্টকে, রেগুলেটরকে, ক্রেডিট রিস্ক ম্যানেজারদেরকে, ব্যাংক ম্যানেজারদেরকে, এমন কিছু বড়োয়ারদেরকে এমন এক কিছু ইঙ্গিত দিবে, যে ইঙ্গিতটা যে মনিটরিং টুলটার মাধ্যমে সে সহজেই বুঝতে পারবে। অনেক ধরনের মনিটরিং টুল আছে, তারপরেও এটা কাজ করছে না। এখন কাজ করার মতো কোনো কিছু আমরা বের করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সুন্দর উন্নত মঙ্গলময় জীবনের প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।